আমাদের চারিদিক থেকে দেখো নানান রকমের সংক্রমণ হয় এবং এই সংক্রমণ থেকে আজকে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তো এই ব্যাপারটা তো আজকের নয়, কালকের নয়, বহু শয়ে শয়ে হাজার হাজার বছর ধরে এই জিনিসটা চলছে। আমরা যদি একটু আমাদের মেডিসিনের ইতিহাসের পাতাটা নেড়ে দেখি, তাহলে আমরা দেখব যে ধরো আমাদের 19 শতকের গোড়ার দিকে এসে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই যে অসুখ বিসুখগুলো হচ্ছে, এই অসুখ বিসুখগুলো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের। কেন? কারণ আমাদের হাওয়া বাতাসে পরিবেশের মধ্যে চারদিকে এই ছোট 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 একেবারে মাইক্রোস্কোপিক জীবাণুগুলো ভেসে বেড়াচ্ছে, যাদের আমাদের খালি চোখে দেখার কোনো রকম উপায় নেই। এখন যদি এটা তুমি ধরে নাও যে আর্লি 19th সেঞ্চুরিতে গিয়ে আমরা প্রথম একটা সাক্ষ্য প্রমাণ পেলাম যে এই ছোট ছোট জীবাণুগুলো আবিষ্কার যে ভেসে বেড়ায়, তাহলে তার আগে মানুষ কি মনে করত? তার আগে মানুষ মনে করত অনেক রকমের থিওরি ছিল এবং একটা বিশ্বাস তোমার হাজার হাজার বছর ধরে আমাদের মধ্যে ছিল। এমনকি যারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, তুমি চিন্তা করো অ্যারিস্টটল, সক্রেটিস, তাদের সময় থেকে শুরু করে তারপর রোমান এবং গ্রিক এম্পায়ারের অনেকে, যেমন আমাদের গ্যালেন ট্যালেন, এরা খুব অত্যন্ত প্রথিতযশা মানুষ তখনকার দিনে। তারা মনে করতেন যে যেরকম আমরা বলি না যে একটা তুমি একটা জায়গার পাশ দিয়ে হেঁটে গেলে বলি আমরা দুর্গন্ধ বেরোচ্ছে, আমাদের নাকে খারাপ গন্ধ আসছে। তো আমরা তার আগে যখন বুঝতাম না যে কি করে আমাদের এই সংক্রমণগুলো হয়, তখন তাকে বলতো মায়াজমা থিওরি। মায়াজমা থিওরি মানে এই হাওয়ার মধ্যে, হাওয়া বাতাসের মধ্যে চারদিকে হয়তো কিছু নোংরা দুর্গন্ধ এগুলো শরীরে আসছে, এগুলো ভালো জিনিস না, এগুলো খারাপ জিনিস, শরীরে ঢুকে আমাদের অসুস্থ করে দিচ্ছে। তাহলে এই হাওয়া বাতাস থেকে সংক্রমণ, আমাদের এই ব্যাপারটা, ঝামেলাটা আমাদের সঙ্গে বহু হাজার বছর ধরে লেগে আছে। আমরা নিজেরা একটা একেবারে সাংঘাতিক, প্রায় মুখের ওপর মোয়া ফাটার মতো, এই যে 2019-এর অক্টোবর নভেম্বর মাস থেকে যে কোভিডের ধাক্কাটা শুরু হলো, যে কোভিডকে আমরা চিনতে চিনতে আরো 2-3 মাস চলে গেল এবং ভারতবর্ষে 2020 থেকে 2020-র প্রথম হাফ থেকে আমাদের এই কোভিডের পরপর পরপর ধাক্কাগুলো আসতে লাগলো। আমরা জানি যে আমাদের কোভিডের প্রথম ওয়েভ এসছিল, তার কিছুদিন পরে 2020-র গরমকাল নাগাদ আমাদের এখানে কোভিডের সেকেন্ড ওয়েভ এলো। কোভিডের সেকেন্ড ওয়েভের পরে আমাদের তারপরে একটা অমিক্রন ওয়েভ এলো এবং অমিক্রনটাতে একমাত্র বাঁচোয়া ছিল যে অনেকেই অসুস্থ হয়েছে, কিন্তু গুরুতরভাবে নয়। বিশেষ করে কোভিডের সেকেন্ড ওয়েভ, যার আবার উৎপত্তি ভারতবর্ষ থেকে, সেই বিটা ভেরিয়েন্ট অফ কোভিড থেকে একেবারে পৃথিবীকে ছাড়খাড় করে দিয়ে গেছিল। আমাদের দেশে কম বেশি প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ কেবল ভারতবর্ষে মারা গেছে। তাই আমাদের মনে একটা ভয় থাকা স্বাভাবিক। কিন্তু একথাও মনে রাখতে হবে যে আমাদের চারিদিকে এই যে আমরা বসে কথাবার্তা বলছি, আমাদের যে কোনো একটা মানুষের শরীরের যে কোনো অংশ থেকে যদি একটা সোয়াব নিয়ে আমরা তার একটা মাইক্রোস্কোপিক পরীক্ষা করি, তাহলে আমরা দেখব যে আমাদের যে কোনো মানুষের শরীরের মধ্যে হাজারো হাজারো ব্যাকটেরিয়া, ভাইরাস সবসময়তেই রয়েছে। এখন তাহলে এই যে কোভিডের যে আতঙ্ক, কোভিডের যে যন্ত্রণা, কোভিডের যে অত্যাচার আমরা প্রায় 3 বছর ধরে ফেস করেছি, তারপরে খানিকটা স্বাভাবিক যে যখন আমরা কান পেতে শুনলাম এবং চোখে দেখলাম সেই মারাত্মক ছবিগুলো, যে চায়নার উত্তরাংশে কোনো একটা জায়গায় কিছু কিছু শহরে কিছু কিছু অঞ্চলে আবার একটা অদ্ভুত ধরনের ইনফেকশন দেখা দিচ্ছে, সেখানে লোকের জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। কেউ কেউ চায়নার হাসপাতালের সব বিভৎস বিভৎস ছবি দেখাতে শুরু করলেন, যে হাজারো হাজারো লোক সে স্যালাইন নিয়ে হাসপাতালগুলোর মধ্যে গিজগিজে ভিড় সেখানে বসে আছে। সুতরাং সেই সময়টার মধ্যে ধরো আজ থেকে মাসখানেক আগে সবার মধ্যে আবার সেই ভয়টা মাথা চাড়া দিয়ে উঠলো, একটা একটা ফিলিং অফ টেরার মাথা চাড়া দিয়ে উঠলো যে আবার সেই কোভিড আসছে কিনা।
এখন যে ভাইরাসটাকে আইসোলেট করা গেল সেটাকে হিউম্যান মেটা নিউমো ভাইরাস বলা হয়। সেটা একটা আরএনএ ধরনের ভাইরাস। প্রথম কথা হলো যে হ্যাঁ, এই ভাইরাসটা এবছরও শীতকালে, অনেক শীতকালে যে কোনো রেসপিরেটরি ভাইরাস যেমন এইচএমপিভি আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, যেমন ব্যাকটেরিয়া আছে যেখান থেকে নিউমোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনস হয়। তো এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যেখানে একটু ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশ, যেটাকে টেম্পারেট ক্লাইমেটস বলে, সেখানে মাথা চাড়া দিয়ে ওঠে। তাহলে এই এইচএমপিভি মাথা চাড়া দিল চায়নাতে যদি প্রথম দেখা যায়, কারণ চায়নার আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, নর্দার্ন চায়নাতে। আর চায়না ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট প্লেসেস, ইউরোপ বাদ দিলে, যেখানে ঠান্ডা ঠান্ডা জায়গায় একেবারে প্রচুর লোক, গিজগিজে হাইলি পপুলেটেড সিটিজ। তাহলে চায়নার একটা শহরে যদি ভাইরাল ইনফেকশন মাথা চাড়া দেয়, তাহলে দেখা যাবে সেটা তত্তর তত্তর করে সবার মধ্যে ছড়িয়ে পড়ে আমাদের দেশের মতো। তাহলে এই যে এইচএমভিভি ছড়িয়ে পড়লো, যেটাকে তাড়াতাড়ি আইসোলেট করা গেল, এবং সেটাকে যখন ভাইরাসকে কি করে আইসোলেট করে, ভাইরাসকে আইসোলেট করে জিনোমিক স্টাডি দিয়ে। আমরা যেমন কোথাও গেলে আমাদের আধার কার্ড দেখাই, ভাইরাসের আধার কার্ড হচ্ছে ভাইরাসের মধ্যে পরপর 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 যে 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 ডিএনএ, যে তার যে জিন সিকোয়েন্সিং গুলো আছে, সেগুলো যখন বিজ্ঞানীরা চিনতে পারে তাদের আধার কার্ড পড়ার মতো, কিউআর কোড পড়ার মতো, তখন বিজ্ঞানীরা খানিকটা আশ্বস্ত হলেন যে এই ভদ্রলোককে তো আমরা আগে চিনেছি, এই দাদাবাবু তো আমাদের চেনা লোক। 2001 সালে প্রথম তাকে ইউরোপে চেনা গেছিল, এবং তারপর ঘুরে ফিরে এ মারাত্মক না হলেও প্রতি বছরই একবার না একবার একটা দমক নিয়ে এসে ফিরে আসে। কাদের বেশি যন্ত্রণা করে? বাচ্চাদের বেশি যন্ত্রণা করে। কেন? কারণ বাচ্চাদের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা খানিকটা কম। তাহলে একটা আশঙ্কা ছিল, আবার কি চায়নায় একটা ঝামেলা শুরু হচ্ছে, আবার কি চায়না সে কিছু কথা বলছে, কিছু কথা বলছে না, আবার যেরকম চায়নার একটা ল্যাবরেটরি থেকে তারা সেই লুকিয়ে চুরিয়ে কি সব বিচ্ছিরি রিসার্চ করতে গিয়ে একটা ভাইরাসকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছিল, আবার সেই ঝামেলা হতে চলেছে। অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল যখন এই ভাইরাসের জিনোমটা সামনে এলো, এবং সবাই উইদাউট এনি ডাউট সন্দেহাতীত ভাবে বললেন এটা একটা এইচএমপিভি ভাইরাস। তাহলে এইচএমপিভি যদি ছড়ায়, আমাদের যদি ছড়ায় বলে নয়, আমাদের দেশে, আমাদের শহরে, আমাদের সোসাইটিতে এই এইচএমপিভি ইনফেকশন বহুবার হয়ে গেছে। এই যে ধরুন আমার আপনার মতো একটা অ্যাভারেজ মানুষের কত বছরে তো অন্তত 2 থেকে 3 বার একটা জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা মতো ভাব হয়। আমরা কেউ কোনোদিন কি আমার স্যাম্পল নিয়ে গিয়ে, সোয়াব নিয়ে গিয়ে তার জিনোমিক স্টাডি করতে দিয়েছি? দিন। সো ওয়ান্স ইট ইজ নোন যে এটা আমাদের অতি পরিচিত এইচএমপিভি ভাইরাস, আমরা জানি যে এটা আমাদের যদি ছড়ায়ও, এটার থেকে জ্বর, সর্দি, কাশি এটসেট্রা হবে। কোভিডের মতো একেবারে শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, লাংসের মধ্যে ঢুকে একটা লাংসটাকে অকেজো করে ফেললো, একটা শক স্টেট, একটা ইমিউনোলজিক্যাল শক সিচুয়েশন তৈরি হলো। এগুলো হওয়া আনলাইকলি, সম্ভাবনা কম। কেন কম? কারণ আমার শরীর বহুবার এই 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 ভদ্রলোকের সঙ্গে সে পরিচিত হয়ে গেছে। আমার শরীরের মধ্যে একদিন দুদিন থাকলে পরেই আমার বডি থেকে একটা পাওয়ারফুল ইমিউনোলজিক্যাল রিয়াকশন হবে, যাতে করে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে, লাংসের মধ্যে, অন্যান্য জায়গায় একে অনুপ্রবেশ করতে দেবে না। এখনো অবধি এই যবে আমরা প্রথম এইচএমপিভির কথা শুনেছিলাম, তবে থেকে প্রায় আমাদের নয় করে 2 সপ্তাহ কেটে গেছে। এখনো অবধি কি চায়নায়, কি ভারতবর্ষে ব্যাঙ্গালোরে দেখা গেল, নানান জায়গায় আপনি যদি একটা সোয়াব হাতে করে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কলকাতায় যদি সোয়াব করতে শুরু করেন, আপনি দিনে 100টা এইচএমপিভি কলকাতার থেকে খুঁজে পাবেন। দ্যাট ইজ নাথিং সারপ্রাইজিং অ্যাবাউট ইট। কিন্তু তার
বংশ পরিচয়টা বাদ দিলেও মোস্ট ইম্পর্টেন্টলি যে যেখানে এইচএমপিভিকে আইডেন্টিফাই করা গেছে কোথাও তাকে একটা মারাত্মক সেই মানে টেররিস্টের মতো তাকে দেখা যায়নি। কেউ কেউ এটাও ভাবছেন বা এটাও তাদের মনে একটা ভয় থাকছে যে যেরকম আমরা কোভিডের মিউটেশন দেখছিলাম, সেই মিউটেশন হতে হতে এই এইচএমপিভিও আরো একটা একটা ভয়ঙ্কর হয়ে আমাদের দিকে আসবে কিনা। নট লাইকলি। কেন লাইকলি নয়? আপনি যদি ভাবেন যে প্রতি 100 কি প্রতি 1000 লোক, যত লোকের কোভিড হয়েছিল, প্রত্যেকটা মানুষের শরীরে গিয়ে যে ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে, যতবার সে মাল্টিপ্লাই করছে তত তার মিউটেশনের প্রবণতা বাড়ছে। তো কোভিডের নাম্বার অফ পিপল এফেক্টেড অ্যান্ড দ্য স্পিড অফ রেপ্লিকেশন এইচএমপিভির তুলনায় অনেক অনেক কম, অনেক অনেক বেশি। এইচএমপিভি অনেক কম লোকের হয়েছে এবং ভাইরাসটাও এই যে একেবারে সেই পপকর্ন মেশিনের মতো মাল্টিপ্লাই করার চান্সও অনেক কম পেয়েছে। তাহলে স্বাভাবিক বা ন্যাচারাল প্রক্রিয়াতে এইচএমপিভির একেবারে সেই দাঁতালো হাতির মতো আমাদের দিকে ছুটে আসার সম্ভাবনা নেই বললেই হয়। কেউ কেউ বলবেন যে তাহলে কোভিড কিভাবে হয়েছিল? এখন সে অন্য গল্প, পরে বলা হবে। কোভিড শুরু হয়েছিল একটা পরিচিত ভাইরাস সার্স কোভিড 1 বলে, এবং এই সার্স কোভিড 1 কে কিছু বিকৃত বুদ্ধি মানুষ, কিছু বিকৃত বুদ্ধি বৈজ্ঞানিক, তারা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তারা একেবারে সেই লেদ মেশিনে কাজ করার মতো তাদের জিনোমের মধ্যে কিছু উল্টোপাল্টা অ্যামাইনো অ্যাসিড ঢুকিয়ে দিয়ে সেটাকে আবার জীবজন্তুদের ওপরে এক্সপেরিমেন্ট করে, আমরা যেরকম নিজে হাতে ওই যে বন্দুক তৈরি করি, ঘরে বন্দুক তৈরি হয়, সেই ঘরে বন্দুক তৈরি, বিহারি বন্দুক তৈরি করার মতো এটা মানুষের দ্বারা সৃষ্টি একটা আর্টিফিশিয়াল ভাইরাস, যার জন্যে কোভিড 2 যে অরিজিনাল ফর্মটা, যেটাকে ওয়াইল্ড ফায়ার ভাইরাস বলা, ওয়াইল্ড স্ট্রেন ভাইরাস বলা হয়, সেই ওয়াইল্ড স্ট্রেন ভাইরাসও স্টেবল ছিল না, এটা ন্যাচারাল নয়। যেমনি বহু লোকের কোভিড 1 হয়ে গেল, এই যে এতবার মাল্টিপ্লাই করলো, সেইখান থেকে কোভিড 2 হলো। কোভিড 2 ও বহুবার কোভিড 2 ও মাল্টিপ্লাই করতে করতে বিটা হলো। বিটা আবার মাল্টিপ্লাই করতে করতে সৌভাগ্যবশত সে যখন অমিক্রন হলো, তখন যেহেতু তার আক্রমণ করার লাংসে ঢুকে পড়ার প্রবণতাটা কমে গেল, শুধু জ্বর সর্দি কাশি হলো, সাপে বর হলো। কেন সাপে বর হলো? অমিক্রনের দৌলতে আমরা সবাই এই কোভিডের থেকে একটা ইমিউনিটি পেলাম। এখনো কোভিড হচ্ছে। এই যে আবার বলি, আমাদের একটু গা জ্বর হলো, কত লোকের কোভিড হয়েছে আমরা জানি, আমরা এখন ঘাবড়াচ্ছি না, আমরা সেটাকে নিয়ে চিন্তা করছি না। আর মধ্যে মধ্যে দেখবেন এই যে একটু গা গরম, ফ্যাচফ্যাচে সর্দি কাশি হয়, তার ভালো দিকটা হলো এই এক্সপোজার গুলো আমাদের কিন্তু একটা ইমিউনিটি দিচ্ছে, বডিকে যুদ্ধ করার একটা ক্ষমতা দিচ্ছে। ভবিষ্যতে আবার আমাদের দিকে SARS-CoV-2 মতো একটা সেই ভাইরোলজিক্যাল সুনামি ধেয়ে আসবে কিনা আমরা জানি না। যারা যারা ভবিষ্যৎ দ্রষ্টা, যারা ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন করে, তারা বলেছিল যে আমাদের সেই যে স্প্যানিশ ফ্লু এর পরে, এই স্প্যানিশ ফ্লু এর পরে প্রায় 100 বছর পরে SARS-CoV-2 হলো। SARS-CoV-2 এর পুনরাবৃত্তি হবার সম্ভাবনা খুব বেশি। কেন জানেন তো? আমাদের কিন্তু ভয়ে ভয়ে থাকতে হবে, এবং সেই ভয়টা প্রকৃতিকে নিয়ে নয়, সেই ভয়টা ভগবান যদি থেকে থাকেন তাকে নিয়ে নয়, সেই ভয়টা হলো মানুষকে নিয়ে। কারণ আমরা অনেক জিনিসের মধ্যে নিয়ম কানুন বিধি নিষেধ লাগাতে পারছি, কিন্তু ওই যে কিছু কিছু ওই বদ বুদ্ধিওয়ালা প্রফেসর শঙ্কুর মতো লোকেরা ল্যাবরেটরিতে বসে বসে ওই খুঁটিনাটি করে তারা সবাই চেষ্টা করছে আরো একটা ওই রকম মারাত্মক ভাইরাস তৈরি করতে, যেরকম উহানের ল্যাবরেটরি তৈরি করেছিল। সো পিপল থিঙ্ক যে
এইরকম আরেকটা ধ্বংসাত্মক গতিবিধি হয়তো ভবিষ্যতে আবার হবে। সুতরাং স্প্যানিশ ফ্লু থেকে কোভিড-2 তে আস্তে আস্তে যেমন 100 বছর লেগে গেছিল, কোভিড-2 থেকে নেক্সট যে মহামারীটা পৃথিবীতে আসবে, সেই নেক্সট মহামারীটা হয়তো আর 100 বছর আপনাকে আমাকে জিরোতে দেবে না, হয়তো আগামী বছর 20-25-এর মধ্যে আসতে পারে। অ্যান্ড এভরি টাইম খেয়াল রাখবেন, এভরি টাইম আমাদের একটা সোসাইটিতে এপিডেমিক হবে, সেই এপিডেমিকটা ইজ ভেরি লাইকলি টু বি রেসপিরেটরি এপিডেমিক। এই কেন রেসপিরেটরি এপিডেমিক? শরীরের সমস্ত যন্ত্রাংশগুলোকে প্রকৃতি গার্ড করে রেখেছে, হ্যাঁ, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের সিস্টেমটা, হাওয়ার থেকে অক্সিজেন নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং যতবার আমরা নিঃশ্বাস নিচ্ছি, যতবার আমরা হাঁ করছি, উই আর ব্রিদিং ইন, উই আর এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট। সুতরাং আমরা যারা আপনাদের আজকে বলছি এইচএমপিভি নিয়ে আপনারা আতঙ্ক করবেন না, কারেক্ট, কিন্তু তা বলে কেউ কাউকে মুচলেকা দিতে পারছে না যে আগামী 10 বছর, আগামী 20 বছরের মধ্যে আবার কোনো এক দানবিক ভাইরাস আমাদের দিকে তেড়ে আসবে না। আমার মনে হয় না যে সেই গ্যারেন্টি বা সেই সেই অ্যাসিওরেন্সটা কেউ আমরা কাউকে দিতে পারি। আশা করুক যে মানুষ সাবধান হোক, আমাদের বিজ্ঞান চর্চাটা দায়িত্বশীল হোক। এই যে একটা বেপরোয়া আনএথিক্যাল সায়েন্টিফিক রিসার্চ থেকে এত লক্ষ মানুষ ভুগলো, এত লক্ষ মানুষ মারা গেল, আশা করব যে আমাদের সুবুদ্ধি, আমাদের যে একটা সেন্স অফ রাইট অ্যান্ড রং অ্যান্ড এথিক্স, তার উপরে নির্ভর করে পৃথিবীকে এই মর্মান্তিক নাটক যেন আর একবার দেখতে না হয়। ভালো থাকবেন, আবারও পরে কথা হবে অন্য আর কোনো বিষয় নিয়ে। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।